আমরা যদি একটু কল্পনা করি, ধরুন একটা সাধারণ শহরের সকালের দৃশ্য। রাস্তায় বাসে আর ট্রেনে কর্মব্যস্ত মানুষের ভিড়, সিগন্যালে আটকে থাকা শত শত হলুদ ট্যাক্সি, বা রাস্তার ধারে চায়ের দোকানে রোজকার রাজনৈতিক আড্ডা। ভীষণ চেনা একটা ছবি। আমাদের দৈনন্দিন জীবনের খুব সাধারণ একটা মুহূর্ত। ঠিক, আমাদের চারপাশের এই আধুনিক জীবনের ছবিটা ভীষণ চেনা আর ভীষণ স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিকতার ঠিক পাশেই, হয়তো ওই চায়ের দোকানটার পেছনের গলিতে অথবা পাশের ফ্ল্যাটের বন্ধ দরজার ওপাশে এমন কিছু ঘটছে যা জানলে আধুনিকতার এই পুরো ধারণাকে একেবারে ভেঙে গুড়িয়ে দিতে পারে। মানে আমরা যেটাকে সভ্য সমাজ বলছি, তার ঠিক নিচেই যে কতটা অন্ধকার লুকিয়ে আছে, সেটা ভাবলেও আসলে শিউরে উঠতে হয়। হ্যাঁ, আর আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক সেটাই এক্সপ্লোর করব। আমাদের সামনে বেশ কিছু চমকে দেওয়া ক্রাইম রিপোর্ট আছে, সাথে আছে সাইকোলজিক্যাল স্টাডিজ, এনসিআরবি এর ডেটা, আর মাঠ পর্যায়ের বেশ কিছু এনজিও রিপোর্ট। এই সবকটি সূত্রকে একসাথে জুড়ে আমাদের আজকের উদ্দেশ্য হল আধুনিক সমাজের খোলসের নিচে লুকিয়ে থাকা এক আদিম অন্ধকারের মানচিত্র তৈরি করা। একদম। আমরা বোঝার চেষ্টা করব এই অত্যাধুনিক যুগেও যেখানে আমরা মহাকাশে যাওয়ার কথা বলছি, সেখানে রিচুয়ালিস্টিক ক্রাইম বা নরবলি ও তন্ত্রসাধনার নামে চলা অপরাধের মনস্তাত্ত্ব আসলে কিভাবে কাজ করে। আধুনিকতা আর আদিমতার এই যে অদ্ভুত সহাবস্থান, এই সূত্রগুলো ঘাটলে এর একটা স্পষ্ট মনস্তাত্ত্বিক ছক দেখতে পাওয়া যায়। বিজ্ঞান আর প্রযুক্তির চরম উৎকর্ষে যুগে দাঁড়িয়েও মানুষ কেন সেই বিভৎস বিশ্বাসগুলোকে আঁকড়ে ধরে আছে, সেটাই আমাদের মূল ফোকাস। এই লুকোনোর বিষয়টা নিয়ে ঘাটতে গিয়ে 2023 সালের মার্চ মাসের একটা ঘটনা প্রথমেই নজরে আসে। কলকাতার বাগুইয়াটি এলাকার দমদম প্রাইভেট রোড। হ্যাঁ, জায়গাটা কিন্তু বেশ জনবহুল। ভীষণ জনবহুল। বুধবার সন্ধ্যার ব্যস্ত সময় চারপাশের চেনা কোলাহলের মাঝেই বন দপ্তর এবং পুলিশের একটা দল হানা দেয় সৌরভ চৌধুরী নামের এক ব্যক্তির ফ্ল্যাটে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, গত 40 বছরের বেশি সময় ধরে ওই পরিবারটি সাধারণ মানুষের মতোই ওই পাড়ায় বসবাস করে আসছিল। 40 বছর মানে 2 প্রজন্মের বেশি সময় ধরে তারা ওখানে ছিল। ঠিক তাই। হয়তো তারা একটু চুপচাপ থাকত, কারোর সাথে খুব একটা মিশত না। পাড়ায় তন্ত্র সাধনার একটা অস্পষ্ট কানাঘুষো ছিল বটে, কিন্তু যখন পুলিশ সেই ফ্ল্যাটে ঢুকল, ভেতরের দৃশ্যটা ছিল রীতিমতো শিউরে ওঠার মতো। আমি রিপোর্টটা পড়েছি। ঘরের একটা অন্ধকার কোণে তন্ত্রমন্ত্রের আয়োজনের মধ্যে একে একে উদ্ধার হতে শুরু করে বন্যপ্রাণীর দেহাংশ। হ্যাঁ, হরিণের শিং, বাঘের দাঁত, বন্যপ্রাণীর চামড়া, আর সবশেষে টর্চের আলো পড়ল এমন কিছুর ওপর যা তদন্তকারীদেরও হতবাক করে দেয়। একটি আস্ত মানুষের মাথার খুলি আর বেশ কিছু হাড়গোড়। পুলিশ এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছিল। দিনের আলো এদের মধ্যে একজন পেশায় জ্যোতিষী হিসেবে সাধারণ জীবনযাপন করত, আর রাতের অন্ধকারে চলত এই কালো জাদুর কারবার। ঠিক এই জায়গাটাতেই আমার একটা খটকা লাগছে। ধরুন, একটা ঘনবসতিপূর্ণ পাড়ায় চারপাশের সবার চোখের সামনে দীর্ঘ 40 বছর ধরে এতটা আড়ালে থাকা কিভাবে সম্ভব? এটা একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট। মানে আমরা তো প্রায় ভাবি যে অপরাধীরা বুঝি দেখতে অন্যরকম হয়, তাদের জীবনযাত্রা আলাদা হয়, কিন্তু এই যে স্বাভাবিকতার মুখোশ, এটা আসলে কিভাবে কাজ করে? অপরাধ বিজ্ঞানে একে বলা যেতে পারে ক্যামোফ্লেজ অফ নর্ম্যালিটি। প্রকৃতিতে যেমন শিকারী প্রাণীরা আশেপাশের পরিবেশের সাথে একেবারে মিশে থাকে, এখানেও ঠিক তাই ঘটে। অপরাধীরা খুব ভালো করেই জানে যে সমাজের মূল স্রোতে মিশে থাকাটাই তাদের সবচেয়ে বড় সুরক্ষা। অর্থাৎ তারা ইচ্ছে করেই ওই স্বাভাবিকতার অভিনয়টা চালিয়ে যায়। একদম। তারা প্রতিদিন সকালে বাজারে যায়, পাড়ার অনুষ্ঠানে হয়তো সামান্য চাঁদা দেয়, সাধারণ রুটিন মেনে চলে। মানুষের মস্তিষ্ক সাধারণত এমন রুটিন মাফিক কাজগুলোকে আর আলাদা করে খেয়াল করে না। মস্তিষ্ক সেগুলোকে বিপদ হিসেবে চিহ্নিত করা বন্ধ করে দেয়। তারা আমাদের মনোযোগের অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পটে বাস করে। এই স্বাভাবিকতার আড়ালেই তারা এক সমান্তরাল জগৎ তৈরি করে, যেখানে তাদের অন্ধকার কাজগুলো বিনা বাধায় চলতে থাকে। ঠিক বলেছেন। আর বাগুইয়াটির এই ঘটনাটা কেবল একটা আইসবার্গের চূড়া মাত্র। আসল অন্ধকারটা আরও অনেক গভীরে। এই ব্লাইন্ড স্পটের পরিধি আসলে কতটা, সেই উত্তর খুঁজতে গিয়ে ডেটাগুলোর মধ্যে এক বিশাল অসামঞ্জস্য চোখে পড়ল। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা এনসিআরবি এর সরকারি পরিসংখ্যান বলছে 2014 থেকে 2016-র মধ্যে ডাইনি অপবাদে খুন হয়েছেন 385 জন, আর নরবলির শিকার হয়েছেন 52 জন। হ্যাঁ, হবে
2022 সালের ডেটা বলছে ডাইনি সন্দেহে খুনের সংখ্যা 83। কিন্তু আসল ধাক্কাটা লাগে যখন এনজিও এবং ফিল্ড ওয়ার্কের রিপোর্টগুলো সামনে আসে। সেখানে দেখা যাচ্ছে প্রতি বছর অন্তত 5200 থেকে 7800 নারী ডাইনি অপবাদ বা ঝাড়ফুঁকের নামে ভয়াবহ নির্যাতনের শিকার হন। সংখ্যার এই ব্যবধানটা সত্যি চমকে দেওয়ার মতো। সেটাই তো, যদি অপরাধীরা সমাজের ভেতরেই লুকিয়ে থাকে তবে সরকারি খাতা আর বাস্তবের এই হাজার হাজার সংখ্যার আকাশ-পাতাল ব্যবধান কিভাবে তৈরি হচ্ছে? এত বড় একটা ইকোসিস্টেম প্রশাসনের রাডারের বাইরে টিকে আছে কিভাবে? এই ব্যবধানটা তৈরি হওয়ার মূল কারণ হলো আমাদের আর্থসামাজিক কাঠামোর ভেতরের একটা নীরব চুক্তি। বেশিরভাগ ক্ষেত্রেই এই অপরাধগুলোর সাথে ভিকটিমের নিজের পরিবার, আত্মীয় বা গ্রামের প্রভাবশালী মোড়লরা জড়িত থাকে। মানে সর্ষের মধ্যেই ভূত? তো যেখানে এই ধরনের ঘটনা ঘটে সেখানে তান্ত্রিক বা আধ্যাত্মিক নেতাদের একটা ভয়াবহ আধিপত্য কাজ করে। তারা এমন একটা মনস্তাত্ত্বিক ভয়ের বাতাবরণ তৈরি করে যে সাধারণ মানুষ বিশ্বাস করতে শুরু করে পুলিশের কাছে গেলে অলৌকিক অভিশাপ নেমে আসবে। প্রশাসন বা আইনের চেয়ে এই অলৌকিক শাস্তির ভয় মানুষের মনে অনেক বেশি গভীরে প্রথিত থাকে, তাই না? হ্যাঁ, আর তাই গ্রামের চৌহদ্দির ভেতরেই দিনের পর দিন এই ঘটনাগুলো ধামাচাপা পড়ে যায়। কেউ মুখ খোলার সাহস পায় না। এই অলৌকিকতার প্রতি বিশ্বাস নিয়ে এবার একটু গভীরে যাওয়া যাক। বিষয়টা মাঝে মাঝে অদ্ভুত রকমের ডার্ক কমেডির মতো শোনায়। ডার্ক কমেডি কিভাবে? মানে একটু ভাবলে দেখা যাবে একজন মানুষ হয়তো তার পকেটে 5G স্মার্টফোন নিয়ে ঘুরছে আর গুগলে সার্চ করছে কিভাবে প্রাচীন পদ্ধতিতে নরবলি দিয়ে রাতারাতি বড়লোক হওয়া যায়। আধুনিক যুগে বসে এই চরম আদিম কাজগুলো করার পেছনের লজিকটা কি? অপরাধীরা কি শুধুই খুন করার আনন্দ পায়? না, বিষয়টা সাধারণ সিরিয়াল কিলিং বা খুনের আনন্দের মতো নয়। এর মূলে থাকে অলৌকিক ক্ষমতালাভ বা রোগ মুক্তির মতো কিছু অত্যন্ত আদিম আকাঙ্ক্ষা। ফরাসি নৃবিজ্ঞানী রেনে জিরার্ডের তত্ত্বে এর একটা চমৎকার মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আছে। রেনে জিরার্ড তিনি কি বলছেন? জিরার্ড এই বলিদানকে নিছক খুন না বলে একটি মহাজাগতিক নাটক বা কসমিক ড্রামা হিসেবে বর্ণনা করেছেন। রিচুয়ালিস্টিক মার্ডারে অংশগ্রহণকারীরা বিশ্বাস করে যে এই বলিদানের মাধ্যমে তারা সাধারণ মানুষের স্তর থেকে নিজেদের দেবতার স্তরে উন্নীত করছে, বা মহাজাগতিক শক্তির একটা অংশে পরিণত করছে নিজেদের। ঠিক। ভিকটিম এখানে কোনো রক্তমাংসের মানুষ নয়, তাদের চোখে সে স্রেফ একটা মাধ্যম, একটা টুল। এটা অনেকটা ওই ভিডিও গেমসের চিট কোড ব্যবহার করার মতো। গেমাররা যেমন স্বাভাবিক নিয়মে খেলে লেভেল পার না করে শর্টকাট খোঁজে, ঠিক তেমনি এই মানুষেরা যেন মহাবিশ্বের নিয়ম ভাঙার জন্য, রাতারাতি ক্ষমতা পাওয়ার জন্য একটা চিট কোড খুঁজছে। এই উপমাটা এখানে একদম খাপে খাপে বসে যায়। তারা এই মহাজাগতিক শর্টকাটটাই খোঁজে। আর এই অপরাধের সবচেয়ে ভয়ঙ্কর দিকটা লুকিয়ে আছে এর আনুষ্ঠানিকতার বা রিচুয়ালের মধ্যে। সাধারণ খুনের সাথে এর তফাৎটা ঠিক কোথায়? সাধারণ খুনের সাথে তফাৎ হলো এখানে নির্দিষ্ট মন্ত্র পড়া হয়, নির্দিষ্ট অস্ত্র ব্যবহার করা হয়, রক্ত উৎসর্গ করা হয়। এই রিচুয়ালগুলো একটা মারাত্মক মনস্তাত্ত্বিক শিল্ড বা ঢাল তৈরি করে। মানুষের স্বাভাবিক প্রবৃত্তি হল নিজের প্রজাতির কাউকে হত্যা করতে দ্বিধাবোধ করা। হ্যাঁ, একটা গিল্ট বা অপরাধবোধ তো কাজ করার কথা। কিন্তু যখন কাজটাকে একটা পবিত্র কর্তব্য বা দেবতার নির্দেশ হিসাবে সাজানো হয়, তখন ওই আনুষ্ঠানিকতাগুলো খুনির মন থেকে সমস্ত অপরাধবোধ ধুয়ে মুছে সাফ করে দেয়। এই অপরাধবোধহীনতার একটা বীভৎস রূপ সামনে এসেছিল 2022 সালের অক্টোবরে কেরালার এলান্থুর গ্রামে। ওই ঘটনাটা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, ভগবত সিং নামের এক ঐতিহ্যবাহী গ্রাম্য চিকিৎসক এবং তার স্ত্রীর সাধারণ জীবনে প্রবেশ করে মোহাম্মদ শফি নামের এক ভণ্ড তান্ত্রিক। সে তাদের বিশ্বাস করায় যে মানব বলি দিলেই ঘরে অফুরন্ত ধনসম্পদ আসবে। আর তারপর তারা যা করল সেটা ভাবলেও গা শিউরে ওঠে। ঠিক। টাকার প্রলোভন দেখিয়ে দুজন অভাবী লটারি বিক্রেতা মহিলাকে তারা বাড়িতে ডেকে আনে, চরম শারীরিক নির্যাতন করে এবং মুণ্ডুচ্ছেদ করে বলি দেয়। কেবল সম্পদের লোভ নয়, মোক্ষ লাভ বা মুক্তির আশায় যে কতটা ভয়ঙ্কর কিছু হতে পারে তার প্রমাণ 2018 সালের দিল্লির বুরারি কাণ্ড। বুরারি সেই 11 জনের আত্মহত্যার ঘটনা। হ্যাঁ, ললিত নামের এক ব্যক্তি
তার পরিবারের বাকি 10 জনকে বিশ্বাস করিয়েছিল যে সে তার মৃত বাবার সাথে কথা বলতে পারে। আর সেই বাবার নির্দেশেই মুক্তির আশায় 11 জন সদস্য একসাথে রিচুয়ালিস্টিক আত্মহত্যা করে। এই দুটো ঘটনাই আমাদের দেখায় যে চরম সংকট বা লোভের মুখে মানুষের যুক্তিবাদী মন কতটা ভঙ্গুর হয়ে পড়তে পারে। একটু দাঁড়ান, এখানেই আমার সবচেয়ে বড় প্রশ্নটা। অ্যালান থুরের সফি এবং বুরারিতে ললিত, এই দুজনেই কিন্তু মাস্টারমাইন্ড। আমি বুঝতে পারি যে একজন সাইকোপ্যাথ বা মানসিকভাবে বিকারগ্রস্ত মানুষ অদ্ভুত কিছু বিশ্বাস করতে পারে। সেটা খুবই সম্ভব। কিন্তু বুরারির ক্ষেত্রে 10 জন সুস্থ, প্রাপ্তবয়স্ক এবং শিক্ষিত মানুষ কিভাবে একসাথে গলায় দড়ি দিতে রাজি হয়ে গেল? এটা তো মানুষের বেসিক সার্ভাইভাল ইনস্টিংক্ট বা বেঁচে থাকার আদিম প্রবৃত্তিকে অস্বীকার করছে। আমাদের মস্তিষ্ক কি কোনো অথরিটির সামনে এভাবেই আত্মসমর্পণ করে? এই বিষয়টা সত্যিই চমকে দেওয়ার মতো। তবে এর একটা নিখুঁত মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আছে। সাইকোলজিতে একে বলা হয় শেয়ার ডিলিউশন বা ফলি আডিউ। ফলি আদিউ বিষয়টা একটু বুঝিয়ে বলবেন? নিশ্চয়ই। যখন কোনো পরিবার দীর্ঘ সময় ধরে একটা চরম মানসিক চাপ বা আইসোলেশনের মধ্যে থাকে, তখন তাদের ব্রেনের নিউরাল পাথওয়েগুলো কাজ করার ধরন বদলে ফেলে। বুরারির ক্ষেত্রে ঠিক এটাই হয়েছিল। ললিত ওই পরিবারের অথরিটি ফিগার ছিল। অর্থাৎ পরিবারের প্রধান হিসেবে তার কথার একটা আলাদা ওজন ছিল। একদম। সে যখন একটা মিথ্যে বিশ্বাসকে ক্রমাগত সত্য বলে দাবি করতে থাকে, তখন পরিবারের বাকি সদস্যদের মস্তিষ্ক লজিক্যাল চিন্তাভাবনা করা বন্ধ করে দেয়। তারা একটা বদ্ধ ইকো চেম্বারের মধ্যে আটকে পড়ে। মানে বাইরের পৃথিবীর কোনো লজিক আর সেই ঘরের ভেতর ঢুকতে পারে না। ঠিক তাই। চরম মানসিক দুর্বলতার মুহূর্তে মানুষের মস্তিষ্ক নিজের লজিকের চেয়ে দলের নেতার উপর ভরসা করতে বেশি পছন্দ করে, কারণ তাতে সিদ্ধান্ত নেওয়ার দায়ভার আর নিজের কাঁধে থাকে না। এভাবে একটা গোটা পরিবার ধীরে ধীরে একটা কাল্টে পরিণত হয়। এবং বেঁচে থাকার আদিম প্রবৃত্তিটাও তখন ওই সামষ্টিক ডিলিউশনের কাছে হার মানে। অর্থাৎ চরম মানসিক চাপে ব্রেন রীতিমতো লজিক্যাল শর্ট সার্কিট করে ফেলে। হ্যাঁ, লজিক্যাল শর্ট সার্কিট বলা যেতে পারে। এই জায়গা থেকে আমাদের সমাজ সম্পর্কে একটা খুব প্রচলিত ধারণা ভেঙে যায়। আমরা অনেকেই ভাবি যে কুসংস্কার বা অন্ধবিশ্বাস বুঝি কেবল অশিক্ষিত পিছিয়ে পড়া সমাজেই দেখা যায়, কিন্তু ডেটা বলছে অন্য কথা। হ্যাঁ, শিক্ষিত সমাজের ভেতরের ছবিটা আরও ভয়ঙ্কর। 2021 সালে অন্ধ্রপ্রদেশে এক উচ্চশিক্ষিত দম্পতি ডাম্বেল দিয়ে নিজেদের 2 তরুণী মেয়েকে পিটিয়ে খুন করে। তাদের বিশ্বাস ছিল যে সত্যযুগ শুরু হচ্ছে আর মেয়েরা নতুন রূপে জীবিত হয়ে ফিরবে। দুজনেই কিন্তু উচ্চশিক্ষিত ছিলেন। হ্যাঁ, আবার 2022 সালে গুজরাটে এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী বাবা নিজের 14 বছরের কিশোরী মেয়েকে ডাইনি ভর করেছে ভেবে আগুনের পাশে দাঁড় করিয়ে রাখে এবং নির্মম অত্যাচারে মেরে ফেলে। এমনকি 2025 সালের মার্চ মাসে বিহারের ঔরঙ্গাবাদে হোলিকা দহনের রাতে 65 বছর বয়সী এক বৃদ্ধকে নরবলি দেয়া হয়। এই ঘটনাগুলো বারবার আমাদের চেনা ছকগুলোকে ভেঙে দেয়। এই তথ্যগুলো পড়ার পর একটা তীব্র হতাশা তৈরি হয়। আমাদের তো শেখানো হয়েছিল যে বইয়ের পাতায় থাকা শিক্ষাই অন্ধকারের সবচেয়ে বড় শত্রু। তাহলে উচ্চশিক্ষা, আর্থিক সচ্ছলতা বা সামাজিক প্রতিপত্তি কেন মানুষের ভেতরের এই আদিম মানসিকতা রুখতে পারছে না? এর একটা খুব সুন্দর ব্যাখ্যা আছে। একে আমরা বলতে পারি কগনিটিভ কম্পার্টমেন্টালাইজেশন বা মস্তিষ্কের প্রকোষ্ঠ বিভাজন। ব্রেন আলাদা আলাদা চেম্বারে ভাগ হয়ে যায়। অনেকটা তাই। আমরা যাকে শিক্ষা বলছি তা বেশিরভাগ ক্ষেত্রেই কেবল কিছু তথ্য মুখস্থ করা আর পেশাগত দক্ষতা অর্জনের মধ্যে সীমাবদ্ধ। একজন মানুষ হয়তো অফিসে গিয়ে চমৎকার কোডিং করছেন বা বৈজ্ঞানিক ল্যাবে কাজ করছেন, সেখানে তার মস্তিষ্ক নিখুঁত লজিক ব্যবহার করছে। কিন্তু বাড়িতে ফিরলে? যখনই তিনি বাড়িতে ফিরছেন এবং কোনো পারিবারিক সংকট বা অজানা ভয়ের মুখোমুখি হচ্ছেন, তখন তিনি সম্পূর্ণ ভিন্ন একটি প্রকোষ্ঠ বা কম্পার্টমেন্ট ব্যবহার করেন। সেই প্রকোষ্ঠটি পরিচালিত হয় 1000 বছরের পুরনো আদিম আবেগ আর সংস্কার দিয়ে। তার মানে অফিসের লজিক আর বাড়ির বিশ্বাসের মধ্যে কোনো যোগাযোগ থাকে না? একদমই না। প্রাতিষ্ঠানিক শিক্ষা যদি মানুষের মধ্যে জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রশ্ন করার ক্ষমতা বা ক্রিটিক্যাল থিঙ্কিং তৈরি করতে না পারে, তবে আধুনিক জীবনের মোড়কের নিচে এই দ্বিমুখী আচরণ চলতেই থাকবে। আর এই কম্পার্টমেন্টালাইজড অন্ধকারের সবচেয়ে বড় মূল্যটা কাকে চোকাতে হয়? আমরা যদি দেখি, সমাজের শিক্ষিত বা ক্ষমতাবান অংশ যখন এই অন্ধবিশ্বাসের চর্চা করে, তখন তার সবচেয়ে সহজ শিকার হয় নারী এবং প্রান্তিক মানুষ।
হ্যাঁ, পরিসংখ্যানেও নারীদের শিকার হওয়ার হার সবচেয়ে বেশি। 2018 সালে পশ্চিমবঙ্গের স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বনাম কালিসিং মামলার কথা এই সূত্রেই মনে পড়ে যায়। 3 জন আদিবাসী মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে উন্মত্ত জনতা বাড়ি থেকে টেনে বের করে, গণধর্ষণ করে এবং নির্মমভাবে খুন করে। এটা অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা ছিল। এই ঘটনাটা গভীরভাবে বিশ্লেষণ করলে মনে হয় এটা শুধু কুসংস্কারের বশবর্তী হয়ে কোনো খুন নয়, বরং সম্পত্তির দখল নেওয়া বা কাউকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া। এটা একটা অত্যন্ত পরিকল্পিত ব্লুপ্রিন্ট, যাকে খুব নিখুঁতভাবে আধ্যাত্মিকতার চাদরে মুড়ে দেওয়া হয়েছে। বিচার ব্যবস্থাও কিন্তু এই একই কথা বলছে। ওই মামলার পর্যবেক্ষণে আদালত স্পষ্টভাবে জানিয়েছিল যে ডাইনি প্রথা কোনো আকস্মিক গ্রাম্য ক্ষোভের বহিঃপ্রকাশ নয়, এটি অত্যন্ত সুসংগঠিত একটি হাতিয়ার। হাতিয়ার কাদের বিরুদ্ধে? মূলত নারীদের বিরুদ্ধে। পিতৃতান্ত্রিক সমাজে যখন কোনো বিধবা নারী সম্পত্তির অধিকার দাবি করেন, অথবা নিঃসন্তান নারী যখন সমাজের ছকের বাইরে গিয়ে নিজের মতো বাঁচতে চান, তখন তাকে সামাজিকভাবে স্তব্ধ করার সবচেয়ে সহজ উপায় হল তাকে ডাইনি তকমা দিয়ে দেওয়া। অর্থাৎ কোনো লজিক্যাল কারণ ছাড়াই তাকে এক ঘরে করে দেওয়া যায়। শুধু এক ঘরে করা নয়, এর ফলে শুধুমাত্র যে একজন ব্যক্তিকে শারীরিকভাবে সরিয়ে দেওয়া যায় তা নয়, বরং সমাজের চোখে ওই হত্যাকে একটা আধ্যাত্মিক বৈধতাও দেওয়া যায়। সমাজ তখন খুনিকে অপরাধীর বদলে গ্রামের রক্ষাকর্তা হিসেবে দেখতে শুরু করে। কি ভয়ঙ্কর একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং! আর এই সামাজিক বৈধতার আরও একটা বিকৃত রূপ আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় চলা ভূত মেলাগুলোতে। হ্যাঁ, ভূত মেলাগুলোর চিত্র তো আরও অমানবিক। রাজস্থান, উত্তরপ্রদেশ বা বিহারের মতো জায়গাগুলোতে আত্মায় ভর করা বা এক্সোরসিজমের নামে যা চলে তা শুনলে মধ্যযুগীয় টর্চারের কথা মনে পড়ে যায়। তথাকথিত আধ্যাত্মিক আরোগ্যের নামে নারীদের ওপর অমানুষিক অত্যাচার চালানো হয়। তাদের দিনের পর দিন শারীরিক ও মানসিক শোষণের মধ্যে রাখা হয়। হ্যাঁ, তাদের ছাই বা মানুষের মলমূত্র গেলানো হয়, চুল ধরে টেনে মাটিতে ফেলে পেটানো হয়। একটা সুস্থ সমাজে শারীরিক ব্যাধি হলে মানুষ ডাক্তারের কাছে যায়, কিন্তু মানসিক যন্ত্রণাকে চিকিৎসার বদলে কিভাবে আধ্যাত্মিক মোড়কে এক পৈশাচিক উৎসবে পরিণত করা হলো? এর উত্তরটা লুকিয়ে আছে আমাদের সমাজের মানসিক স্বাস্থ্য সম্পর্কে চরম অজ্ঞতা এবং কাঠামোগত নিপীড়নের মধ্যে। মনোবিজ্ঞানীদের দৃষ্টিকোণ থেকে দেখলে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় অনেক নারীর ওপর সীমাহীন অবদমন এবং মানসিক চাপ থাকে। তাদের নিজেদের মতামত প্রকাশের তো কোনো জায়গা নেই। ঠিক, তাদের রাগ, দুঃখ, ট্রমা বা অবসাদ প্রকাশের কোনো সুস্থ মাধ্যম সমাজ অনুমোদন করে না। এই অবদমিত আবেগগুলো যখন আর ভেতরে আটকে থাকতে পারে না, তখন তা হিস্টেরিয়া বা ভর হওয়ার মতো লক্ষণ হিসাবে বাইরে বেরিয়ে আসে। আর সমাজ সেটাকে চিকিৎসার বদলে ডাইনি ভর করেছে বলে ধরে নেয়। হ্যাঁ, কারণ সমাজ এই জটিল মানসিক অবস্থাকে বোঝার বা চিকিৎসা করার পথে হাঁটে না। সেটা করতে গেলে সমাজের নিজেদের তৈরি করা নিপীড়নের কাঠামোটাকেই প্রশ্ন করতে হবে। তার বদলে তারা এই আচরণকে অশুভ আত্মার কাজ বলে দাগিয়ে দেওয়াটা অনেক বেশি সুবিধাজনক মনে করে। এবং ভণ্ড তান্ত্রিকরা এই অজ্ঞতারই সুযোগ নেয়। একদম। চিকিৎসা দেওয়ার নামে তারা ওই নারীদের উপর পুনরায় ক্ষমতা ফলাতে শুরু করে। আচ্ছা, যদি কেউ এই বিভীষিকা থেকে কোনো মতেই বেঁচে ফেরে, মুর্শিদাবাদের নারী পাচারের ডেটাটা যদি আমরা দেখি, 2022 সালে সেখানে পাচারের সংখ্যা ছিল প্রায় 700 ছুঁই। চাকরির মিথ্যে প্রতিশ্রুতি বা প্রেমের ফাঁদে ফেরে মেয়েদের ভিন রাজ্যে বিক্রি করে দেওয়া হয়। পাচার হওয়া মেয়েদের ফিরে আসার লড়াইটা আরও কঠিন। সেটাই, সেই নরক থেকে যদি কোনো মেয়ে প্রাণ হাতে করে নিজের ভিটে মাটিতে ফিরেও আসে, আমরা দেখি সমাজ তাকে বুকে টেনে নেওয়ার বদলে অশুদ্ধ বলে তাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, বলা হয় সে গ্রামের পবিত্রতা নষ্ট করেছে। গ্রামের মোড়লরা নিদান দিচ্ছে যে সূর্যাস্তের আগেই তাকে গ্রাম ছাড়তে হবে। বাধ্য হয়ে সেই মেয়েগুলোকে আবারও সেই পাচারকারী বা অন্ধকারের জগতেই ফিরে যেতে হয়। এই পুরো ইকোসিস্টেমটা যখন এত স্পষ্ট, তখন আমার প্রশ্ন হলো আইনি ব্যবস্থার ভূমিকা নিয়ে। আইন এখানে একটা বড় ধূসর এলাকা। পুলিশ রেকর্ডে যদি এই ডাইনি অপবাদে খুন বা নরবলিগুলোকে কেবল সাধারণ খুন হিসাবে নথিভুক্ত করা হয়, তবে এই চক্রের মূল হোতারা তো চিরকালই আইনের রাডারের বাইরে থেকে যাবে। আমাদের দেশে সুনির্দিষ্ট কোনো আইন কেন নেই যা এই অপরাধের মূল শিকড়টাকে টার্গেট করবে? আইনের ভাষায় একটা কথা বলা হয়, ইগনোরেন্টিয়া জুরিস নন এক্সকিউসার, অর্থাৎ আইন না জানাটা অপরাধের কোনো অজুহাত হতে পারে না। ঠিক তেমনি সংস্কৃতির দোহাই দিয়ে কাউকে খুন করা যায় না। কিন্তু বাস্তবে কি তাই হচ্ছে? না,
মহারাষ্ট্র বা কর্ণাটকের মতো গুটি কয়েক রাজ্যে কুসংস্কার বিরোধী আইন আছে ঠিকই, কিন্তু জাতীয় স্তরে এমন কোনো সুসংগঠিত আইন আজও পাশ হয়নি। এই আইনি শূন্যতার পেছনে রয়েছে বিশাল এক আর্থরাজনৈতিক জটিলতা। ঠিক কী ধরনের জটিলতা? আইন প্রণেতারা কি ইচ্ছে করেই এই জায়গাটা এড়িয়ে যান? আংশিকভাবে তাই। যে কোনো সর্বভারতীয় অ্যান্টি সুপারস্টিশন ল বা কুসংস্কার বিরোধী আইন তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হল কুসংস্কার আর ধর্মীয় বিশ্বাসের সীমারেখা নির্ধারণ করা। অর্থাৎ কোনটা কুসংস্কার আর কোনটা ধর্ম, তার ডেফিনিশন নিয়ে সমস্যা। একদম। আইন প্রণেতারা ভয় পান যে অন্ধবিশ্বাসের বিরুদ্ধে করা আইন আনতে গেলে তা হয়তো সংগঠিত ধর্মের কোনো না কোনো অনুভূতির গায়ে আঘাত হানবে, যা থেকে বড় রাজনৈতিক মূল্য চোকাতে হতে পারে। আর এই রাজনৈতিক দ্বিধা এবং সদিচ্ছার অভাবেই অপরাধীরা পার পেয়ে যায়। ঠিক। যখন পুলিশ সাধারণ দণ্ডবিধিতে একে খুন হিসেবে রেকর্ড করে, তখন ওই মাস্টারমাইন্ড ভণ্ড তান্ত্রিক যে নেপথ্যে বসে ব্রেনওয়াশ করেছিল, সে খুব সহজেই প্রমাণের অভাবে বেকর্সের খালাস পেয়ে যায়। যতক্ষণ না এই প্ররোচনাকে সরাসরি আইনের আওতায় আনা যাচ্ছে, ততক্ষণ এই সমস্যার সমাধান সম্ভব নয়। পুরো আলোচনার সূত্রগুলোকে যদি আমরা একসাথে করি, তাহলে বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে যায়। বাগুইয়াটির সেই ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া খুলিটি কেবল কোনো মৃতদেহের অংশ ছিল না, ওটা আসলে আমাদের আধুনিক সমাজের গভীরতম অন্ধকারের প্রতিচ্ছবি। হ্যাঁ, আমাদের নিজেদেরই একটা অন্ধকার প্রতিচ্ছবি। আমরা দেখলাম বিশ্বাস যখন যুক্তিকে গ্রাস করে, তখন প্রাতিষ্ঠানিক শিক্ষা কিভাবে একটা ঠুনকো আবরণে পরিণত হয়, আর আইনের শিথিলতা কিভাবে সেই অন্ধকারকে শতাব্দীর পর শতাব্দী টিকে থাকতে সাহায্য করে। একদম। এই আলোচনা থেকে আমাদের এটা মেনে নিতেই হয় যে শুধুমাত্র কংক্রিটের ইমারত, টেকনোলজি বা কয়েকটা ডিগ্রি সার্টিফিকেট দিয়ে মানুষের এই আদিম প্রবৃত্তিগুলোকে মুছে ফেলা যায় না। তাহলে উপায় কি? এর জন্য দরকার সমাজের একেবারে গভীরে গিয়ে মানসিক স্বাস্থ্যের সঠিক মূল্যায়ন, ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের প্রকৃত চর্চা এবং অবশ্যই একটা কঠোর জাতীয় আইনি কাঠামো। আজকের এই গভীর বিশ্লেষণ শেষ করার আগে একটি চরম অস্বস্তিকর প্রশ্ন দিয়ে যেতে চাই। আইন এবং আধুনিক শিক্ষা হয়তো মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করতে পারে। আমরা সুন্দর পোশাক পরে অফিসে যাই, প্রযুক্তির ব্যবহার করি, সোশ্যাল মিডিয়ায় যুক্তিবাদী আলোচনা করি, কিন্তু মনের ভেতরের অন্ধকারটা? ঠিক সেখানেই প্রশ্নটা। মানুষের মনের একেবারে গভীরে থাকা যে আদিম অন্ধকার, যে রক্তলোলুপ প্রবৃত্তি যুগ যুগ ধরে সভ্যতার আবরণে কেবল ঘুমিয়ে আছে, তাটি কি সত্যিই কখনো পুরোপুরি মুছে ফেলা সম্ভব? নাকি যে কোনো চরম সংকটে ক্ষমতা বা অস্তিত্ব রক্ষার তাগিদে আধুনিক মানুষ মুহূর্তের মধ্যেই ফিরে যেতে পারে সেই আদিম গুহাযুগের বর্বরতায়? পরের বার যখন পাশের ফ্ল্যাটের সেই শান্ত সাধারণ মানুষটি হাসি মুখে দরজা বন্ধ করবে, একবার ভেবে দেখবেন ওই নিশ্ছিদ্র অন্ধকারের ওপাশে সে আসলে কোন দেবতার আরাধনা করছে।